হ্যালো বন্ধুরা, আজকে গল্পের শুরুতেই বলছি, আমার গল্প যারা পড়ো বা শোনো তারা যদি এই পর্বটাতে 10টা লাইক না দাও, তাহলে পরের পর্ব আর আসবে না। আর যদি দাও, এখন তো ছোট পর্ব দিয়েছি, আজকে তাহলে রাতে আরেক পর্ব দেব। অনেক কথা বললাম, এখন গল্প শুরু করছি। নাইলা অনুভব করল তার কোমরে ড্যামনের হাতের ধরাটা বেশ শক্ত এবং বলিষ্ঠ। পাতলা শার্টের কাপড়ের ভেতর দিয়ে লোকটির শরীরের উষ্ণতা অনুভূত হতেই নাইলার মুখ হঠাৎ লাল হয়ে উঠল। তাদের অবস্থানটা ছিল বড্ড বেশি ঘনিষ্ঠ। সে ড্যামনের গায়ের হালকা কোলনের ঘ্রাণও পাচ্ছিল। মিস্টার ড্যামন, আপনাকে ধন্যবাদ। নাইলা দ্রুত নিজেকে সামলে নিল, ড্যামনের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না সে। ড্যামন খুব স্বাভাবিকভাবে তার হাত সরিয়ে নিল, যেন এই স্পর্শটি তার কাছে অত্যন্ত সাধারণ একটি বিষয়। ভেষজ উপকরণ দেখার সময় নিজের পায়ের দিকেও খেয়াল রাখা উচিত। তার কণ্ঠস্বর যথারীতি শীতল থাকলেও নাইলা অনুভব করল এটি আগের চেয়ে কিছুটা কোমল। পরিদর্শনের বাকিটা সময় নাইলা আর এদিক ওদিক তাকিয়ে অসতর্ক হওয়ার সাহস করল না। সে খুব সাবধানে পা ফেলছিল, পাছে আবার পড়ে গিয়ে ড্যামনের আলিঙ্গনে আটকা পড়তে না হয়। হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ওই অনুভূতিটা তার কাছে বড্ড বিপজ্জনক মনে হচ্ছিল। এই দিকটা আমাদের, রাওয়ালফিয়া, সর্পবন্ধা, শুকানোর এলাকা। এমা এক সারির ড্রাইং র্যাকের দিকে ইশারা করলেন। রাওয়ালফিয়া আমাদের এখানকার অন্যতম প্রধান ভেষজ উপাদান। সাধারণত রাওয়ালফিয়ায় অ্যালকালয়েডের পরিমাণ কতটুকু পর্যন্ত পৌঁছাতে পারে? নাইলা জিজ্ঞাসা করল। স্বাভাবিক পরিস্থিতিতে এখানে শুকানো রাওয়ালফিয়ায় অ্যালকালয়েডের মাত্রা 0.1% পর্যন্ত হতে পারে, এমা সত্যটাই জানালেন। এই তথ্য শুনে নাইলার বুক ধক করে উঠল। সাধারণ রাওয়ালফিয়ায় যদি অ্যালকালয়েড মাত্র 0.1% হয়, তবে আজ সকালে স্কাইরে মেডিকেল তাকে পরীক্ষার জন্য যে স্যাম্পলটি দিয়েছিল, তাতে 1.875% উপাদান থাকাটা ছিল চরম অস্বাভাবিক। তার সন্দেহ হতে শুরু করল যে স্কাইরে মেডিকেল হয়তো দাম বাড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে উচ্চমানের স্যাম্পল ব্যবহার করেছে, যেখানে তারা আসলে সাধারণ মানের পণ্য সরবরাহ করে। পরিদর্শন শেষে ফেরার পথে নাইলা তার এই পর্যবেক্ষণের কথা ড্যামনকে জানাল। তার মানে তুমি বলতে চাইছ তারা স্যাম্পলে কারচুপি করেছে? গম্ভীর গলায় প্রশ্ন করল ড্যামন। খুব সম্ভবত, নাইলা বিশ্লেষণ করে বলল। স্বাভাবিক রাওয়ালফিয়ায় অ্যালকালয়েড 0.15%, এর বেশি হওয়ার কথা নয়, কিন্তু তাদের দেওয়া স্যাম্পলে সেটা ছিল 1.875%। এটি হয় অত্যন্ত বিরল কোনো উচ্চমানের ভেষজ, অথবা এটিকে বিশেষ কোনো প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। ড্যামনের চেহারায় কাঠিন্য নেমে এল। বোঝা যাচ্ছে এই স্কাইরে মেডিকেলে সত্যিই কোনো বড় সমস্যা আছে। এদিকে স্কাইরে মেডিকেলের অফিসে ভাইস প্রেসিডেন্ট বিল তার সহকারী জোর সাথে কথা বলছিলেন। বিল, ড্যামনের মনোভাব কেমন দেখলে? জো জানতে চাইল। সে এখনও বলছে যে তাকে বোর্ড মেম্বারদের সাথে আলোচনা করতে হবে। বিল কপালে ভাঁজ ফেলে বললেন। মনে হচ্ছে শুধু ব্যবসায়িক আলোচনা দিয়ে কাজ হবে না, আমাদের অন্য কোনো পথ ধরতে হবে। জো বিশ্লেষণ করে বলল, সেদিন রাতে আমি নাইলাকে উপহার দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি খেয়াল করেছি ড্যামনের কাছে নাইলার গুরুত্ব অনেক। যদি আমরা তাকে আমাদের দলে টানতে পারি, তবে এই চুক্তি নিশ্চিত। বিল মাথা নাড়লেন এবং সেফ থেকে একটি গোল্ড কার্ড বের করলেন। এতে 10 লাখ টাকা আছে। আজ রাতের বিদায় অনুষ্ঠানে সুযোগ বুঝে কার্ডটি তাকে দিও। যদি সে এটি গ্রহণ করে, তবে সবার মঙ্গল। আর যদি সে আমাদের সম্মানে পানীয় পান করতে অস্বীকার করে। সে থামল, তার চোখে এক নিষ্ঠুর আভা খেলে গেল। তুমি জানো তখন কি করতে হবে? জো কার্ডটি নিয়ে বাঁকা হাসল। বুঝেছি, কোম্পানির মুনাফা দ্বিগুণ করতে গেলে কিছু কঠিন পথ তো নিতেই হয়। সন্ধ্যায় স্কাইরে মেডিকেলের আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিল অত্যন্ত উৎসাহের সাথে 3 অতিথিকে আপ্যায়ন করলেন। ডিনার চলাকালীন নাইলা খেয়াল করল ড্যামনের ফ্যাকাশে মুখে হালকা লালিমা ফুটে উঠেছে এবং তার শীতল চোখ দুটোতে সামান্য নেশার ঘোর। অ্যালকোহল তার কঠোর চেহারাকে কিছুটা নমনীয় করে তুলেছে, যা নাইলাকে ক্ষণিকের জন্য বিমোহিত করল। ঠিক সেই সময় জো গ্লাস হাতে দাঁড়িয়ে পড়ল। মিস নাইলা, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। নাইলা সৌজন্যবশত উঠে দাঁড়াল। কিন্তু গ্লাসে গ্লাস ঠেকানোর মুহূর্তে জো ইচ্ছা করেই পিছলে যাওয়ার অভিনয় করল, এবং তার হাতের লাল ওয়াইন নাইলার সাদা শার্টের কলারে ছিটকে পড়ল। ওহ খোদা, আমি সত্যিই দুঃখিত।
জো চমকে ওঠার ভান করে টেবিল থেকে তোয়ালে নিয়ে নাইলার জামা মোছার চেষ্টা করল। আমি ইচ্ছা করে করিনি। এই ঘটনায় ড্যামনের কপালে ভাঁজ পড়ল। নাইলা অপ্রস্তুত হয়ে বলল, ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে পরিষ্কার করে আসছি। আমিও আপনার সাথে আসছি, জো উৎসাহ নিয়ে বলল। আপনাকে সাহায্য করি। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নাইলা তার শার্টের দাগ পরিষ্কার করার চেষ্টা করছিল। কিন্তু আইনের দাগ সহজে যাচ্ছিল না। মিস নাইলা, আজকের দুর্ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। জো সাহায্যের ভান করে চারপাশ দেখে নিল যে কেউ আছে কিনা। ঠিক আছে, আমি হোটেলে ফিরে কাপড় বদলে নেব। নাইলা আপন মনে জামা পরিষ্কার করছিল। নাইলা যখন হাত মোছার জন্য টিস্যু নিতে যাবে, ঠিক তখনই জো ব্যাগ থেকে গোল্ড কার্ডটি বের করল। মিস নাইলা, কার্ডটি রাখুন। এতে 10 লাখ টাকা আছে, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার কাজের সম্মাননা হিসেবে। জোর কণ্ঠস্বর অর্থপূর্ণ হয়ে উঠল। এছাড়া আপনি যদি ড্যামনের সামনে আমাদের কোম্পানির নামে একটু ভালো কথা বলেন, তবে আমরা আরও অনেকভাবে আপনাকে ধন্যবাদ জানাতে পারব। এই বিপুল পরিমাণ টাকার প্রস্তাব শুনে নাইলার চেহারা কঠোর হয়ে গেল। দুঃখিত, মিস্টার ড্যামনের সিদ্ধান্তে প্রভাব ফেলার ক্ষমতা আমার নেই। আপনি ভুল মানুষকে বেছে নিয়েছেন। সে শক্ত হাতে কার্ডটি সরিয়ে দিল। জোর মুখ মুহূর্তেই কালো হয়ে গেল। মিস নাইলা, সময় বুঝতে শিখুন। এটি আমাদের উভয়ের জন্য লাভজনক সুযোগ। কেন প্রত্যাখ্যান করছেন? কারণ এটি একটি অনৈতিক লেনদেন। নাইলা সরাসরি জোর চোখের দিকে তাকাল। আমার পেশাগত নীতি আমাকে এটি করতে অনুমতি দেয় না। নাইলার দৃঢ়তা দেখে জো তার মেকি হাসি সরিয়ে নিল, তার চোখে হিংস্র আভা ফুটে উঠল। নাইলা যখন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল, জো পেছনে থেকে বলল, যেহেতু আপনি এভাবে মানবেন না, তাই আমাকে অন্য পথ নিতে হচ্ছে। তার জন্য আমি দুঃখিত। কথাটার মানে নাইলা ঠিক বুঝতে পারল না। কিন্তু কিছু ভাবার আগেই সে তার ঘাড়ের পেছনে এক তীব্র যন্ত্রণা অনুভব করল। একটি সরু সুই তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল এবং একটি ঠান্ডা তরল দ্রুত তার রক্তে মিশে গেল। আপনি? নাইলা ঘুরে দাঁড়াতে চাইল, কিন্তু তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এল। তার শরীর মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সে নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। রেস্টুরেন্টের সেই প্রাইভেট রুমে গ্লাসের টুংটাং শব্দের মাঝে প্রায় আধ ঘণ্টা পার হয়ে গেল, কিন্তু নাইলা তখনও ফিরল না। ড্যামনের কপালে অজান্তেই ভাঁজ পড়ল। সে গ্লাসটি নামিয়ে রেখে দরজার দিকে বারবার তাকাতে লাগল। স্পেন্সার, নাইলাকে একটা ফোন করো। ড্যামনের কণ্ঠে কিছুটা অস্বস্তি ফুটে উঠল। স্পেন্সার তৎক্ষণাৎ ডায়াল করল, কিন্তু হঠাৎ রুমের টেবিলের ওপর একটি ফোন বেজে উঠল। সবাই তাকিয়ে দেখল নাইলা যেখানে বসেছিল তার পাশেই ফোনটি পড়ে আছে। ওর ফোন তো এখানেই। স্পেন্সার ভ্রু কুঁচকাল। বিল পরিস্থিতি দেখে দ্রুত নিজের ফোন বের করলেন। আমি জোর কাছে ফোন করে খবর নিচ্ছি। ফোন ধরতেই ওপাশ থেকে জোর কণ্ঠ শোনা গেল, বিল, দুঃখিত, মিস নাইলার কাপড়ে প্রচুর রেড ওয়াইন লেগে গিয়েছিল। আমি তাকে নিয়ে নিচে কাপড়ের দোকানে এসেছি নতুন ড্রেস কিনতে। আমাদের ফিরতে আরও কিছুটা সময় লাগবে। ওহ, আচ্ছা, সাবধানে পছন্দ করে নাও, তাড়াহুড়ো নেই। বিল ফোন রেখে ড্যামনকে বিষয়টি বুঝিয়ে বললেন। কিন্তু ড্যামনের সহজাত প্রবৃত্তি বলছিল ঘটনা এত সহজ নয়। নাইলা খুব বিবেচক মেয়ে। যদি সে কাপড় কিনতেও যেত, তবে অন্তত তাদের জানিয়ে যেত। ফোন ফেলে রেখে সে কোথাও যাবে না। স্পেন্সার, গিয়ে দেখে এসো, ড্যামন নিচু স্বরে নির্দেশ দিল। স্পেন্সার দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর সে যখন ফিরল, তার মুখ ছিল থমথমে। সে ড্যামনের কানে কানে বলল, বসো, নিচের দোকানে কেউ কাপড় কিনতে আসেনি। আর আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, জো অচেতন অবস্থায় নাইলাকে 6 তলায় নিয়ে গেছে। এই খবর শোনামাত্র ড্যামনের রাগে ফেটে পড়ল। তার শরীর থেকে এক ভয়ঙ্কর খুনে মেজাজ ঠিকরে বের হতে লাগল। তুমি ওর সাথে কি করেছ? ড্যামন হঠাৎ দাঁড়িয়ে বিলের গলা চেপে ধরল। এই আকস্মিক আক্রমণে বিলের প্রাণ ওষ্ঠাগত, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্যামনের হাতের চাপে তার মনে হচ্ছিল এখনই ঘাড় মটকে যাবে। মিস্টার ড্যামন, আপনি কি করছেন? বিল হাঁপাতে হাঁপাতে কথা বলার চেষ্টা করলেন, শ্বাসরোধ হয়ে তার মুখ নীল হয়ে এল। আমি জিজ্ঞেস করছি, নাইলা কোথায়? ড্যামনের কণ্ঠস্বর ছিল নরকের কোনো শয়তানের মতো গম্ভীর, তার চোখে ছিল খুনের নেশা।
মৃত্যুর ভয়ে বিল আর কিছু গোপন করার সাহস পেল না। 6 তলায় 606 নম্বর রুমে। দয়া করে আমাকে ছেড়ে দিন। ডেমন তাকে ছেড়ে দিলে বিল চেয়ারে লুটিয়ে পড়লেন এবং জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। যদি ওর কিছু হয় তবে তোমার কবরের ব্যবস্থা আমিই করব, এই হুমকি দিয়ে ডেমন দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এদিকে 6 তলার একটি অন্ধকার রুমে নাইলার জ্ঞান ফিরছিল। তার মাথা ঘুরছিল এবং শরীর ছিল প্রচণ্ড দুর্বল। চোখ মেলে সে দেখল সে এক অপরিচিত বিছানায় শুয়ে আছে। পুরো রুমে এক অদ্ভুত সুগন্ধ। আরও আতঙ্কের বিষয় হল, এক অপরিচিত মধ্যবয়সী লোক বিছানার পাশে বসে লালসা ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে। জেগে উঠেছ? চমৎকার, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। লোকটি নাইলার মুখ স্পর্শ করতে হাত বাড়াল। না। নাইলা আর্তচিৎকার করে উঠল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু ওষুধের প্রভাবে তার শরীরে নড়ার মতো শক্তিও ছিল না। চেঁচিয়ে লাভ নেই, এই রুম সাউন্ডপ্রুফ, কেউ শুনতে পাবে না। লোকটি হাসতে হাসতে নাইলার ওপর ঝাঁপিয়ে পড়ল। চুপচাপ সহযোগিতা করো, আমি তোমার সাথে নরম ব্যবহার করব। মরিয়া হয়ে নাইলা তার সবটুকু শক্তি দিয়ে পাশের টেবিল ল্যাম্পটি আঁকড়ে ধরল এবং লোকটির মাথায় সজোরে আঘাত করল। আহ! লোকটি যন্ত্রণায় কাতরে উঠল, তার মাথা দিয়ে রক্ত বইতে শুরু করল। কিন্তু এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। হারামজাদি! সে আরও হিংস্রভাবে নাইলাকে চেপে ধরল এবং তার গায়ের শার্ট ছিঁড়ে ফেলল। নাইলার শার্টটি টুকরো টুকরো হয়ে গেল। সে সর্বশক্তি দিয়ে লড়ছিল, কিন্তু তার শরীর কিছুতেই সায় দিচ্ছিল না। বাঁচাও! কেউ আছো? আমাকে বাঁচাও! নাইলা চিৎকার করতে লাগল। ঠিক যখন লোকটির হাত নাইলার শরীর স্পর্শ করতে যাবে, ঠিক তখনই প্রচণ্ড শব্দে দরজা ভেঙে পড়ল। ব্যাং! দরজায় ডেমনের প্রতিচ্ছবি দেখা গেল। তার মুখমণ্ডল ছিল ভয়ঙ্কর কালো, চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। বিছানার দৃশ্য দেখে ডেমন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে 3 পদক্ষেপে বিছানার কাছে পৌঁছে লোকটিকে এক লাথি মেরে দূরে সরিয়ে দিল। বের হ এখান থেকে! লাথির চোটে লোকটি দেওয়ালে গিয়ে ধাক্কা খেল এবং মুখ দিয়ে রক্ত বের হতে লাগল। সে উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলল। ডেমন দ্রুত নিজের জ্যাকেট খুলে অগোছালো নাইলাকে ঢেকে দিল। নাইলার ফোলা গাল আর ঠোঁটের কোণে রক্ত দেখে ডেমনের ভেতরের খুনে মেজাজ আরও বেড়ে গেল। নাইলা, তুমি ঠিক আছো তো? ডেমন অত্যন্ত কোমল স্বরে তার গাল স্পর্শ করল। কিন্তু আচ্ছন্ন নাইলা তার সামনে থাকা মানুষটিকে চিনতে পারছিল না। তার শরীরে ওষুধের প্রভাব শুরু হয়েছে, যা তাকে প্রচণ্ড উত্তপ্ত এবং বিভ্রান্ত করে তুলেছে। ডেমনের সান্নিধ্য তাকে অবচেতনভাবে নিরাপত্তার অনুভূতি দিচ্ছিল। হঠাৎ নাইলা ডেমনের গলা জড়িয়ে ধরল এবং তাকে পাগলের মতো চুমু খেতে শুরু করল। তার নড়াচড়া ছিল ব্যাকুল এবং বেপরোয়া। ডেমন পাথর হয়ে দাঁড়িয়ে রইল, এই পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নাইলার হাত ডেমনের বুকের ওপর ঘোরাঘুরি করতে লাগল। একজন অভিজ্ঞ বিবাহিত নারী হিসেবে সে জানত কিভাবে প্রলুব্ধ করতে হয়। তার আঙুলগুলো নিপুণভাবে ডেমনের শার্টের বোতাম খুলে তার পেশিবহুল বুক স্পর্শ করল। খুব গরম, আমার খুব গরম লাগছে। নাইলা ডেমনের কানে কানে হাঁপাতে হাঁপাতে ফিসফিস করল। তার হাত ডেমনের বেল্ট খোলার চেষ্টা করছিল। ডেমন নিজের শরীরের উত্তেজনা অনুভব করল, কিন্তু তার বিবেক তাকে বারবার সতর্ক করছিল। নাইলা এখন নিজের নিয়ন্ত্রণে নেই। এটি নিছক ওষুধের প্রভাব। কোনো বিপদে পড়া মানুষের সুযোগ নেওয়া তার নীতিতে নেই। নাইলা, তুমি এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ। ডেমন নিজের আবেগকে সম্বরণ করে তার চঞ্চল হাতগুলো ধরে ফেলল। কিন্তু নাইলা কিছুই শুনছিল না। সে ডেমনের গলায় মুখ ঘষতে লাগল এবং তার বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল। আমি তোমাকে চাই, দয়া করে। নাইলার এই অবস্থা দেখে ডেমন দাঁতে দাঁত চেপে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে নাইলাকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেল এবং বরফ শীতল জলে ভরা বাথটাবের মধ্যে তাকে ছেড়ে দিল। চলবে।